আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বধন গল্পের ৪৫ নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সূর্য কিরণের উজ্জ্বল আলো পর্দার ফাঁক গলে চোখে মুখে পড়তে ঘুম ভাঙলো নিশাতের। জাগ্রত হবার পরে আজও স্বামীর দেখা পেল না। লোকটা তাকে ডেকে তুললেই পারত, তাহলে অন্তত ঘুম থেকে উঠে দেখা পেত। তবে আজ না ডেকে ভালোই হয়েছে, নয়তো দেখা যেত লোকটা তাকে সকাল সকালে নির্লজ্জ বাক্য আউড়িয়ে লজ্জায় ফেলে দিত। মনে পড়ে রাতের উন্মাদনার কথা। কখনো কি ভেবেছিল গম্ভীর লোকটা এত উন্মাদ হবে তার জন্য? অমন গভীর স্পর্শ দিয়ে তাকে নাজেহাল করে তুলবে, একটু একটু ভালোবাসায় ভরিয়ে তুলবে তার জীবন। অবচেতন মনে একটু আশা পোষণ করে রাখলেও কখনো এতটা আশা রাখেনি। এই জন্যই বোধহয় স্বামীর ভালোবাসা আদর পেয়ে এত সুখ সুখ অনুভব হচ্ছে। এই সুখ, এই স্বপ্ন কখনো শেষ হবে না তো? শঙ্কা জাগে মনে। আবার মনে যেন বলে রায়ান তোকে কখনো ছাড়বে না, যত্ন করে আগলে রাখবে। একটা ভরা সংসার হবে যার সবটুকু জুড়ে থাকবে খুশির আবহ। বিছানা ছেড়ে গোসল সেরে এসে পড়তে বসলো। কাল এতটুকু পড়তে পারেনি, কিন্তু সময় অতিক্রম হতে রায়ান ফিরে এলো। বউকে পড়তে দেখে কাবার্ডের দিকে এগিয়ে যেতে যেতে বলল, একটা কফি আনতে পারবেন অ্যাসিস্ট্যান্ট? নিশাত চোখ ছোট ছোট করে দৃষ্টি দিল। লোকটা এমন করে বলছে যেন তাকে এখন আর কফি এনে খাওয়াই না। আর রাতেও তো কত নামে ডাকলো, আর এখন কি মনে করিয়ে দিচ্ছে যে সে তার অ্যাসিস্ট্যান্ট? বহুরূপী লোক একটা। কোনো বাক্যলাপ না করে উঠে চলে গেল নিচে। রায়ান বইয়ের জার পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কাবার থেকে নিজের পোশাক বের করে বিছানায় রাখলো। তারপর বাথরুমে গেল। গোসল সেরে একটা টাওয়েল কোমরে পিছিয়ে উন্মুক্ত শরীরে বের হলো। ততক্ষণে নিশা তো কফি নিয়ে ফিরে এলো। রায়ান অন্য একটা টাওয়াল দিয়ে মাথা পুছে তা বিছানায় ফেলে রাখলো। হঠাৎ চোখ স্থির হলো দরজায়। বউ তার কফি হাতে কটমট করে তাকিয়ে আছে। বউয়ের অমন তাকানো দেখে চোখ ছোট করে নিল রায়ান। অমন করে তাকিয়ে আছে কেন? রেগে গেছে নাকি বউটা আবার? নিশার চোখ গরম করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। লোকটা রোজ রোজ ভেজা তোয়ালে বিছানায় রেখে দেয়, এটা তার একদম পছন্দ নয়। আর প্রতিদিন গোসল শেষে এমন অর্ধনগ্ন হয়ে বের হওয়ার কি দরকার? আজ তো ট্রাউজারের পরিবর্তে একটা টাওয়েল পরে বেরিয়েছে। নিজে লজ্জা না পেলেও বউ তো লজ্জা পায়, এটা বুঝতে পারে না। হঠাৎ নিশাত কিছু একটা ভাবতে চোখের দৃষ্টি বদলে ফেললো। কফিটা রেখে আসলো নিজের পড়ার টেবিলের উপর। তারপর রায়ানের পানে তাকিয়ে লাজুক হাসি ফুটিয়ে তুললো। বউয়ের মুখে হঠাৎ লাজুক হাসি দেখে রায়ান বিভ্রান্ত হলো। এ মেয়ের রূপ কেন বদলে গেল? তার ভাবনার মাঝে নিশাত ছোট ছোট কদম ফেলে রায়ানের দিকে এগিয়ে গেল। রায়ান যেন এতে আরো ভরকে গেল। আবার বউয়ের মুখে লাজুক হাসি দেখে অন্যরকম দৃষ্টি দেখে শুকনো ঢুক গিলল। নিশাত একদম সামনে এসে দাঁড়াতে রায়ান ভরকানো স্বরে বলল, তুমি এভাবে আমার দিকে এগিয়ে এলে কেন? কি মতলব তোমার? প্রশ্ন পেয়ে নিশাত ফেসটাকে আরো ইনোসেন্ট বানিয়ে তুলল। লোকটা বিভ্রান্ত হয়েছে বুঝতে পেরে মনে মনে হেসে ফেটে পড়ল। মুখে আর একটু লাজুকতা ভাব ফুটিয়ে সরে মাদকতা মিশিয়ে জবাব দিল, আপনি বলেছিলেন না আপনার বউ হতে হলে আপনি এক পা বাড়ালে তাকে নিস্তাগিদে দু পা বাড়াতে হবে? দেখুন, আপনি এক কদম না বাড়ানো সত্ত্বেও আমি কতগুলো কদম আপনার দিকে এগিয়ে এলাম। বউয়ের কথায় আর কাজে রায়ান যেন নিজের খেই হারালো। খুশি হয়ে কিঞ্চিত ঠুট বাঁকিয়ে আবেশিত স্বরে বলল, আচ্ছা, আরো অনেক কিছুই তো বলেছিলাম বউ পাখি। তা পরের স্টেপ কি আপনার? আমি কিন্তু সবকিছুর জন্য তৈরি। নিশাত আর এক কদম হেঁটে এসে রায়ানের গা ঘেঁষে দাঁড়ালো। স্বামীর বুকের ধুকপুকানি শব্দ স্পষ্ট শুনতে পেল। তা আরো বাড়িয়ে দিতে নিজের ডান হাতের তর্জনী আঙুলটা রায়ানের কপালে কপাল ঠেকালো। আলতো স্পর্শে তা কপাল থেকে গালে, গাল থেকে থুতনিতে এসে স্থির করলো। পরবর্তীতে তা পুনরায় গতিশীল করে গলা বেয়ে উন্মুক্ত বুকে ঠেকলো। এতে যেন রায়ানের নিঃশ্বাস আটকে আসার জোগাড় হলো। চোখ বুজে বইয়ের স্পর্শ অনুভব করলো। রায়ানের ক্রমাগত উপর নিচে ধাবিত হওয়া অ্যাডাম সেপেলের দিকে একবার চোখ দিল নিশাত। তা দেখে নিজেও শুকনো ঢুক গিলল। নিজেকে সামলিয়ে পুনরায় লুমহীন বক্ষ বেয়ে নিচের দিকে অগ্রসর হলো। রায়ান বোধহয় আর সহ্য করতে সক্ষম হলো না। বইয়ের হাত রোধ করতে যাবে, কিন্তু তার পূর্বে নিশাত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেললো। আলগাভাবে পেঁচানো স্বামীর কোমরের টাওয়ালটা একটানে খুলে ফেলে দিয়ে এক দূরে রায়ানের সামনে থেকে সরে রুম থেকে উধাও হয়ে গেল। রায়ানের কি ঘটেছে তা বুঝতে বোধহয় একটু সময় লেগে গেল। বুঝতে সক্ষম হতে অটোমেটিক্যালি হাত দুটো সামনে চলে এলো। সম্মুখ পানে হাত দ্বারা ঢেকে ধরলো। এক নিমিষে সমস্ত ভালো লাগা যেন শেষ হয়ে গেল। সে কি ভেবেছিল আর তার বউ কি ঘটিয়ে চলে গেল? এই মেয়ে এত পাজি কেন? বউকে চলে যেতে দেখে উচ্চ আওয়াজে বলে উঠলো, বলদ বউ, এখনো বাসরটা সারতে পারলাম না, তার আগে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে। 10 নম্বরের গাধি কোথাকার। একটা হতাশার শ্বাস ফেলে বিছানায় রাখা পোশাকের পানে ঘুরে তাকালো। শার্টটা নিয়ে গায়ে জড়াতে জড়াতে বিড়বিড়ালো, ভাগ্যিস নিচে একটা ছিল, নয়তো বলদ বউ সবকিছু আমার দেখে নিত। পোশাক পরা শেষ করে হেঁটে গিয়ে কফিটা হাতে নিল। ঠান্ডা হতে শুরু করেছে। একটু সময় নিয়ে তা শেষ করে বউয়ের ব্যাগটা নিজে গুছিয়ে নিল। ওই মেয়ে যে এখন আর রুমের ধারে কাছে আসবে না তা ভালোই জানে। কাজ শেষ করে রুম থেকে বের হলো। আজ তার দ্রুত বের হতে হবে, এজন্যই ওভাবে বেরিয়েছিল যাতে বারবার পোশাক চেঞ্জ করতে না হয়। কিন্তু বউটা তার ফালুদা বানিয়ে দিল। ভেবে আরেকটা দীর্ঘশ্বাস ছাড়লো। মনে মনে হাসিও পেল বউয়ের কাণ্ডের কথা স্মরণ হতেই। নিশাত নিচে এসে হাসতে হাসতে শেষ। তার হাসি দেখে দুই শাশুড়ি অবাক হয়ে তাকিয়ে আছে। এত প্রশ্ন করছে, কিন্তু মেয়েটা হাসির তাড়নায় জবাবই দিতে পারছে না। তার হাসি শাশুড়িরা থামাতে সক্ষম না হলেও একটা গম্ভীর স্বরের শান্ত ডাক শুনেই থেমে গেল। তারপর বলল, নিশাত এদিকে আসো দ্রুত, কথা আছে। রায়ানের ডাক শুনে হাসি থামিয়ে শাশুড়ির পিছে গিয়ে দাঁড়ালো। লোকটা আবার রেগে যাবে না তো? এখন লজ্জা না লাগলেও এখন নিজের কৃতকার্যের কথা ভেবে লজ্জা লাগছে, সাথে হাসিও পাচ্ছে। নিশাতকে বের হতে না দেখে নিজেও এগিয়ে কিচেনের দরজার সামনে দাঁড়ালো রায়ান। ছেলেকে দেখতে পেয়ে রিমি বেগম ছেলের উদ্দেশ্যে শুধিয়ে বলল,
বললেন, এই রায়ান, নিশাতের কি হয়েছে রে? তখন থেকে কেমন হাসছে, আর তোকে দেখে লুকালো কেন? মায়ের প্রশ্ন শুনে রায়ান খুক খুক করে কেসে উঠল। কাশির শব্দ শুনিতেই নিশাত পুনরায় হেসে উঠল। ছেলে বৌমার কাণ্ড কিছুই বুঝলো না দুই যা। রায়ান কাশি থামিয়ে নিশাতের উদ্দেশ্যে বলে উঠল, আমার এখনই বের হতে হবে, যাওয়ার ইচ্ছে থাকলে রেডি হয়ে আসো, চাইলে পরেও আসতে পারো। জবাব দিবে তার পূর্বে রিমি বেগম বলে উঠল, সময় তো আর বেশি নেই, তাহলে আলাদা যাবি কেন? দুজন একসাথে বস, কিছু খেয়ে বের হ, আমি খাবার বাড়ছি। আর কিছু না বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়লো। নিশাত ভেবেছিল একসাথে যাবে না বলবে, কিন্তু শাশুড়ি মায়ের জন্য আর তা হলো না। কিচেন থেকে বেরিয়ে রায়ানের সামনে দিয়ে পুনরায় দৌড়ে উপরে উঠে গেল। রায়ান বইয়ের জার পানে তাকিয়ে আলতো হেসে গভীর স্বরে বলে উঠল, রোজ এক কথা বলতে হয় কেন স্টুপিড? দৌড়াতে বারণ করেছি না? আর তোমার ব্যাগ নিয়ে এসেছি শুধু, পোশাক পরিবর্তন করে দ্রুত আসো। আর এদিকে রাস্তায় ধুলো উড়িয়ে ছুটে চলেছে গাড়িটা। তবে গাড়ির গতি স্বাভাবিকই আছে। নিশাত ভয়ে আর লজ্জায় একপাশে বসে আছে, আবার হাসিও পাচ্ছে। রায়ান সবই লক্ষ্য করলো, তারপর বুঝলো। নিজের ঠোঁট চেপে চাপা হেসে ভারী কিশোরে বলল, তুমি এত পাজি হয়েছো কবে থেকে? স্বর শুনে ভয়টা একটু বাড়লো। লোকটা সত্যি সত্যি রেগে গেল নাকি? রায়ানের পানে না তাকিয়ে জবাবে বলল, ওই আসলে আচ্ছা সরি। নিশাত থামতে রায়ান পুনরায় গম্ভীর জবাব বজায় রেখে বলে উঠল, খুলেছে যখন কাছে থেকে সব দেখে আসতে, পালিয়ে এলে কেন? স্বর যাই থাকুক, বাক্য শুনে নিশাতের ভয় পালালো। কথার মানে বুঝতে পেরে মিনমিন করে বলল, নির্লজ্জ লোক। নিশাতের হঠাৎ চোখ পড়লো ড্যাশবোর্ডের উপরে রাখা সেই কাগজের ফুলটার উপর, যা তার স্বামী তাকে দিয়েছিল। বাপের বাড়ি থেকে আসার দিনও নিয়ে এসেছিল, শুধু গাড়ি থেকে নামাতে ভুলে গেছিল। দেখতে পেতে হালকা ঝুঁকে ফুলটা হাতে নিল, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। রায়ান তা অবলোকন করে নির্লিপ্ত স্বরে বলল, এটা কিসের কাগজ জানো? নিশাত বলল, কিসের কাগজ? রায়ান বলল, ডিভোর্স পেপার। জবাব পেয়ে নিশাত চোখ ছোট ছোট করে তাকালো বোরের পানে, আশ্চর্য হয়ে বলল, ডিভোর্স পেপার কই পেলেন আপনি? রায়ানের সেই একই নির্লিপ্ত স্বর ভেসে এলো। তারপর বলল, তোমার শ্বশুর মশাই আমাকে উপহার দিয়েছিল। যাই হোক, বাদ দাও। নিশাত যেন সব হিসাব মিলিয়ে কিছু একটা বুঝতে পারলো। এক চিলতে হেসে বলে উঠল, এই ফুল আমি কখনো হারাতে দিব না, নিজের কাছে রাখবো সযত্নে। একটা কাগজের ফুল নিয়ে নিজের কাছে এত যত্ন করে রাখার কি আছে বুঝলো না রায়ান, শুধিয়ে বলল, কেন? নিশাত বলল, দুটো কারণে। রায়ান অবুঝের মতো প্রশ্ন করলো, দুটো কারণ? নিশাত স্বামীর পানে তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে চাপা হেসে বলে উঠল, প্রথমত এটা আমার স্বামীর থেকে পাওয়া প্রথম ফুল বা উপহার বলতে পারেন। আর দ্বিতীয়, প্রথম কারণ শুনে হয়তো ভালো লাগলো, কিন্তু দ্বিতীয় কারণ শোনার জন্য উদ্গ্রীব হয়ে উঠলো, কিন্তু মুখে ততটা প্রকাশ করলো না। নির্জীব স্বরে জিজ্ঞেস করলো, আর দ্বিতীয় কারণ? নিশাত বলল, যাতে যখনই আপনি আমাকে ধমকাবেন বকবেন তখনই এই কাগজে ছোট একটা সই করে দিয়ে আমি পোকার পার হয়ে যেতে পারি। কথার মানে বুঝতে পেরে আকস্মাৎ গাড়ির ব্রেক কষলো। রেগে তাকিয়ে ধমকে বলল, এখন ওই ফেলো ওটা স্টুপিড, ফেলো বলছি। নিশাত তো মজা করতে বলেছিল, কিন্তু এই লোক সামান্য কথাতে তো রেগে যাবে কে জানতো। ভয়ে ফুলটা পেছনে লুকিয়ে নিজের দরজার সাথে মিশে বসলো। ভয়কে সামান্য দমিয়ে বলে উঠল, এই দেখুন, আপনি এখনই আমাকে ধমকাচ্ছেন, আমি কিন্তু সত্যি সত্যি আব্বুকে বলে এটাকে সই করে দিব। বইয়ের হুমকি শুনে রায়ান একটা হতাশার শ্বাস ফেললো। এই মেয়ে তাকে ভয় দেখাচ্ছেন। সে না চাইলে কখনো এই মেয়ের কখনো ক্ষমতা হবে তাকে ডিভোর্স দেওয়ার, কিন্তু বাবাকে নিয়ে ঠিকই ভয় পায়, কোনো বিশ্বাস নেই তাকে। এই নিয়ে দুবার ডিভোর্স নিয়ে ভয় দেখানো হয়ে গিয়েছে। ভেবে নিজেকে একটু শান্ত করে বোঝানোর স্বরে বলল, ওটা ফেলে দাও পাখি, আমি তোমাকে এর থেকেও সুন্দর সুন্দর উপহার এনে দিব, চাইলে পুরো একটা ফুলের দোকান দিয়ে দিব, শুধু এটা ফেলে দাও। স্বামীর শান্ত স্বর শুনে নিশাত মুখ লটকে বলে উঠল, আমি এটা ফেলবো না, আপনার থেকে প্রথম পেয়েছি আমি, অমন কিছু করবো না, বিশ্বাস করুন, শুধু ফুলটা রাখতে দিন, ওসব কথা আর বলবো না, প্রমিস। রাখতে দেওয়ার ইচ্ছে না হলেও বইয়ের কাছে হার মানলো। হতাশার শ্বাস ফেলে পুনরায় গাড়ি স্টার্ট দিল। স্বামীকে গাড়ি চালাতে দেখে নিশাত সিটে ভালোভাবে বসলো। কিছু মুহূর্ত পরেই কলেজের সামনে আসতেই গাড়ি থামালো রায়ান। আজ গেটের কাছে গাড়ি থামাতে দেখে নিশাত ভ্রু কুঁচকে বলল, এখানে কেন থামিয়েছেন? বইয়ের প্রশ্ন পেয়ে তার পানে তাকিয়ে জবাব দিল, অন্য জায়গায় কাজ আছে আমার, যেতে হবে এখনই, তুমি যাও, আর ক্লাস শেষ হলে আমার কেবিনে গিয়ে বসে থেকো, আমি এসে নিয়ে যাব, না হলে ড্রাইভারকে পাঠিয়ে দিব, চলে যেও। নিশাত মাথা নেড়ে সম্মতি জানিয়ে গাড়ি থেকে নেমে পড়লো। হেঁটে গেট পেরিয়ে ভেতরে যেতে রায়ান গাড়ি ছুটিয়ে নিজের গন্তব্যের দিকে অগ্রসর হলো। নিশাত ঢুকেই তার দুই সৈন্যের দেখা পেল, দৌড়ে গেল তাদের কাছে। তিনজনে মিলে কতক্ষণ বাইরে বসে গল্প করে আড্ডা দিয়ে তারপর ক্লাসের দিকে চলে গেল। আর এদিকে রায়ানের কেবিনের সোফায় বসে রুগীদের ডিটেলস লিখে রাখতে ব্যস্ত নিশাত। তার স্বামী যান আজ ভীষণ ব্যস্ত, তাই তো তাকে কলেজে আনতে পর্যন্ত যায়নি। এখন রুগী দেখেছে নিজের কেবিনে বসে লোকটা, সে এসে আগে কেবিনে এলোমেলো ফাইলপত্র সব গুছিয়ে রেখেছে, তারপর কিছু খেয়ে সে যে বসেছে আর উঠতে পারেনি। তার স্বামীও রুগী দেখায় বাদ দিচ্ছে না। এদিকে তার বসে থাকতে থাকতে পা যেন ব্যথা হয়ে গেছে, ইচ্ছে করছে শরীরটা এখানে এলিয়ে দিতে, কিন্তু রুগীদের সামনে তাও পারছে না। রায়ান আর চোখে তাকিয়ে দেখে বউয়ের অবস্থা ঠিকই বুঝলো। শেষে একটা রুগী দেখে মহরিল
চাচার উদ্দেশ্যে ডেকে বলে উঠল, চাচা আজ আর কোনো রোগী দেখবো না, কেউ যেন আর না আসে। মহিরুল চাচা সম্মতি জানাতে রায়ান নিজের শরীরটা চেয়ারে এলিয়ে দিল। নিজে অনেকটা ক্লান্ত, কোনা চোখে বইয়ের পানে তাকিয়ে বইয়ের ভূতা মুখখানা অবলোকন করে বলল, এখন শুয়ে পড়ো ওখানে। নিশাত সত্যি সত্যি ওখানে শুয়ে পড়লো, যেন হাঁপ ছেড়ে বেঁচেছে সে। রায়ান ফের বলল, ক্ষুধা পেয়েছে, খাবে কিছু? নিশাত মাথা নেড়ে না বুঝালো। এখন বোধহয় বিকেল ঢলে পড়তে শুরু করেছে, একটু রেস্ট নিয়ে বাড়ি ফিরে যাবে ভাবলো। রায়ান আবারও কিছু মনে পড়তেই বলল, তোমার তো স্যালারি পাওয়ার সময় হয়ে গেছে, কত চাও বলো? নিশাত হালকা কাত হয়ে রায়ানের পানে তাকিয়ে বলল, প্রথম মাসের স্যালারি হিসেবে তো ফোন পেয়েছিল, তারপর বুঝি আরেকটা মাস কেটে গেছে, কখন পার হয়ে গেল এতগুলো দিন? আর স্যালারি দিয়ে বা কি করবে? সবাই তো দেয় শ্বশুর শাশুড়ি আর স্বামী মিলে, তবুও নিজের হক ছাড়তে চাইলো না, তাই বলল, যা খুশি দিয়েন। রায়ান বলল, কেন, তোমার কোনো ডিমান্ড নেই? কথাটা শুনতে কিছু একটা ভাবলো নিশাত, ভেবে প্রশ্ন করলো, আমাকে ফোন দিয়েছিলেন কত দিয়ে? এমন প্রশ্ন শুনে ভ্রু কুচকে তাকালো রায়ান, পরক্ষণে ভ্রু স্বাভাবিক করে শান্ত স্বরে বলল, 40 দিয়ে কিনেছিলাম, অনেক দামি হয়ে গিয়েছিল তাই না বলো? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্ট দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়েন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।